আর বিরোধী দল কোনোভাবেই সময় দিতে আসলে চাচ্ছে না। সেই তারা পুরা মাস ধরে, মানে আমরা একেবারে যদি টকশোর আগে থেকেও চিন্তা করি, 1 মাস পূরণ হলে 1 মাস, 2 মাস পূরণ হলে 2 মাস, 3 মাস পূরণ হয়েছে, 3 মাসে তারা কি করলেন? তারা আসলে সামনের দিন আর সময় দিতে চান না। এবং এরই মধ্যে বিরোধী দলের নেতা আবার আগামীকাল থেকে বিক্ষোভ কর্মসূচির একটি কর্মসূচি করবেন বলে জানিয়েও দিয়েছেন। মামুন ভাই, আপনার কাছে কি মনে হয়, সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে আরও কিছু সময় যেন আসলে সরকারকে দেয়া হয় পরিস্থিতি মোকাবেলা করবার জন্য, যেটি তারা সিদ্ধান্ত নিচ্ছেন না কেন? আর বিরোধী দল কোনোভাবেই সময় দিতে আসলে চাচ্ছে না। সেই তারা পুরা মাস ধরে, মানে আমরা একেবারে যদি টকশোর আগে থেকেও চিন্তা করি, 1 মাস পূরণ হলে 1 মাস, 2 মাস পূরণ হলে 2 মাস, 3 মাস পূরণ হয়েছে, 3 মাসে তারা কি করলেন? তারা আসলে সামনের দিন আর সময় দিতে চান না। এবং এরই মধ্যে বিরোধী দলের নেতা আবার আগামীকাল থেকে বিক্ষোভ কর্মসূচির একটি কর্মসূচি করবেন বলে জানিয়েও দিয়েছেন। আপনার কাছে কি মনে হয় এই সকল বিষয় নিয়ে সরকার এবং বিরোধী দলের অবস্থান কি মুখোমুখি, নাকি এখনো পর্যন্ত আসলে কিছুটা হলেও সমাধান করার কোনো অবস্থা আছে বলে আপনার কাছে মনে হয়? না, প্রথম কথা হচ্ছে এটা যেটা বললেন, এটা খুবই ট্রেডিশনাল, মানে গভর্নমেন্ট অ্যান্ড অপোজিশন রিলেশন অ্যান্ড মানে এরকমই। এবং আমি যদি ভাবি, ধরেন আজকে ওনার দল যদি সরকারে থাকতো এবং রতন ভাইয়ের দল যদি বিরোধী দলে থাকতো, তাহলে কিন্তু একই হইতো। মানে তখন হচ্ছে ওনারা সময় চাইতো, ওনারা দিত না। মানে আমরা বাংলাদেশে যা দেখে এসেছি তাই হইতো। কারণ হচ্ছে কি, এবং একটা জিনিস মনে রাখবেন, বিরোধী দলের জন্য বাংলাদেশ খুব চমৎকার একটা দেশ, বিরোধী দলের রাজনীতির জন্য চমৎকার। তেমন কিছু না করলেই হয়। মানে এত রকম সংকট থাকে এই দেশটাতে, এত রকম সংকট, মানে প্রথম কিছু রিয়েলিটি আমাদের মানতে হবে। এই 16 কোটি 18 কোটি মানুষের মানে লোক থাকে, এই পরিমাণ ল্যান্ড এরিয়ার মধ্যে এত রকম সংকট, প্রাকৃতিক বিপর্যয় হয়, এখানে বন্যা হয়, খরা হয়, ফসল, এগুলো কিন্তু রিয়েলিটি আছে। তো এই রিয়েলিটিগুলো যখন সরকারে থাকেন তখন সরকার আমাদের দেখান, যখন বিরোধীরা থাকেন সেই তারাই তখন এগুলো ভুলে যান। তো এইটা হচ্ছে আমরা দেখে আসছি। কাজেই এটা আমাকে অবাক করে না, বরং আমাকে অবাক করে না, আমি দেখি যে এই সম্পর্কটা তারা যে এত দ্রুত বদলে ফেলেন, এটা মানে বেশ ইন্টারেস্টিং আর কি। যে কালকেই যদি বদলে যায়, দেখবেন যে সব বদলে যাবে। এবং তখন অনেক বেশি সংযমী কথাবার্তা, প্রেরণামূলক কথাবার্তা সরকারের কাছ থেকে শোনা যাবে এবং এরা দেখেন ওগুলো যাবে। এবার যদি আমি পার্টিকুলারলি আপনার যে জায়গাটায় আসি, দেখেন আমাদের বিরোধী দলের যে এই দুটো সরকার এবং বিরোধী দল, আমরা যদি আমাদের যে ক্লাসিক্যাল রিলেশন দেখি, তার মধ্যে তাদের মধ্যে সম্পর্ক সাধারণত আমাদের দুইটা বিরোধী দল রাজনৈতিক যে বিরোধিতা, তারা কিন্তু শার্পলি ডিভাইডেড। তারা হিস্টোরিক্যালি দেয়ার অপোজিশন, তারপর হচ্ছে তাদের মধ্যে তীব্রতা উগ্রতা, মানে বিরোধের মধ্যে। কিন্তু এই দুটো সরকার এবং বিরোধী দল তারা কিন্তু তুলনামূলক কাছাকাছি আদর্শের দিক দিয়ে, চিন্তার দিক দিয়ে। তারা ইনফ্যাক্ট তারা একসঙ্গে রাজনীতি করেছেন, জোট করেছেন, নির্বাচন করেছেন। মানে এই 5ই আগস্টের আগ পর্যন্ত আসলে আমরা বুঝতে পারি না যে তাদের মধ্যে আসলে এটাও আমরা নতুন করে দেখছি। বিএনপি জামাতের মধ্যে যে এরকম দিন আসতে পারে, এটা জাস্ট 2 বছর আগে 3 বছর আগে আমরা ভাবতে পারি না যে এরকম জায়গা দেখা যাবে। এটা আমরা এই জিনিসটা নতুন দেখছি। তো এই জিনিসটা নতুন দেখছি, ঠিক এরকম মাঝে মধ্যে এই নতুন জিনিসের মতো যদি এরকম হতো যে বিরোধী দলের আচরণ এবং সরকারের আচরণও নতুন দেখতাম, তাহলে আমরা খুশি হতাম। কিন্তু আমরা এইটার মধ্যে একটা নতুন জিনিস দেখছি বটে, তিক্ততার নতুন ধারা দেখছি, তীব্রতা নতুনভাবে দেখছি, তাদের মধ্যে সম্পর্কের মধ্যে নতুন করে বিরোধ দেখছি। কিন্তু প্যাটার্নগুলোর মধ্যে কোনো আমি পার্থক্য দেখছি না। বিরোধী দল হলে যা করে, মানে এই বিরোধী দল যারা জামাত যখন বিরোধী দল হলো, খুব ন্যাচারালি আমরা ভেবেছিলাম তারা এই গভর্নমেন্টকে অনেক বেশি জায়গা দেবে। এটা কিন্তু ভাবারই কথা। তারা অনেক বেশি সহনশীল হবে। রতন ভাই যে দাবিটা এই ভাইয়ের কাছে করছেন, আইয়ুবী ভাইয়ের কাছে করছেন, এইটা আসলে অটোমেটিক্যালি তারা পাবে, এটা কিন্তু আমরা ভেবেছিলাম। কিন্তু আমার কাছে মনে হয় এই রাজনীতির জায়গায় কি জামাত ইসলামী বা ওনার দল আসলে, যেহেতু লড়াইটা তাদের মধ্যেই ছিল, তাদের যে প্রধান বিরোধী দল, তাদের মিলিত যে বিরোধী দল শক্তি, তারা নির্বাচনের মাঠে ছিল না। পরে নির্বাচনে তারাও আসলে একটা সুযোগ দেখেছিলেন যে তারা একটু হলেই কিন্তু একজনের চান্স ছিল সরকারে চলে যাওয়ার। ফলে এইটার মধ্যে ওই জায়গাটুকুর কারণে হয়তো এই বিরোধটা এরকম হয়েছে। আবার অন্য অনেক থিওরি আছে, আমি সেগুলোতে গেলাম না। কিন্তু আমি যেটা মনে করছি যে আমাদের সরকারের এই পার্টিকুলারলি এই ক্ষেত্রে বা সব ক্ষেত্রেই সরকারে যারা আছেন তারা আসলে যদি বিরোধী দলে থাকার সময় তাদের ভূমিকা মনে রাখতেন, আর বিরোধী দলে যারা আছেন ওনাদের কিছু তো অভিজ্ঞতা আছে সরকারে থাকার, তারা যদি এটা মনে রাখতেন তাইলে হতো। কারণ হচ্ছে কি, আমরা যখন কেউ সরকারে যায় না, তখন তাকে অনেক কিছু ম্যানেজ এবং মেনটেন করতে হয়। কী কারণে করতে হয়? এই যে সরকারকে সরকার চালাইতে হয়। আপনি বাইরে থেকে কিন্তু যে কোনো কিছু আপনি প্রতিবাদ করেন, কালকে আপনি মিছিল টিছিল করে শেষ, কিন্তু সরকারও জানে মিছিল যে হবে, সরকার কি জানে না? জানে। সরকার কি জানে না? তার দলের লোকজন যারা বিএনপি সমর্থন করে, মনে করেন যে ভোটার যারা এখন তো বাংলাদেশে এই ইলেকশনের আলোকে যদি আমরা সর্বোচ্চ ভোটার, তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা জানে না। তো এটা জেনে তো তাদের করতে হচ্ছে, কারণ তাদের কিন্তু সরকারটা চালাইতে হবে। চালানোর জন্য এখন চালানোর জন্য তাদের যখন সরকার জানে যে একটা বিরোধী একটা এবং ডেমোক্রেটিক পার্টির, মানে তারা তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসে একটা পার্টি,
নির্বাচন করে ভোটারের কাছে তাদের যেতে হয়, ফলে এরকম অপ্রিয় সিদ্ধান্তে এসে সমালোচনার মুখে পড়বে, এইসবই তারা জানে। কিন্তু যখন আপনি সরকার চালাতে যাবেন তখন আপনাকে ভাবতে হয় যে এটা বাড়ালে আপনার যেহেতু ব্যয় চিন্তা, আপনার যাবতীয় স্টেক হোল্ডার এজ এ হোল আপনার জিনিসটা দেখতে হয়। এবং এটা শুধু সরকারের ক্ষেত্রে না, যে কোনো প্রতিষ্ঠানও যদি হয়, আপনি দেখবেন যে বিরোধিতা করছে সে যখন এই চেয়ারে বসে তখন সে বিরোধিতা করা অনেকগুলো জিনিসকে সে আসলে মানে রিথিঙ্ক করে। কিন্তু আমাদের দুঃখ একটাই যে এই যে রিথিঙ্কগুলো করে বিরোধী দল যে সরকারে আসে সেজন্য এইভাবে কথা বলে, তখন আমার মাঝে মধ্যে মনে হচ্ছে তারা তো সরকারে এসছে বুঝেছে, এখন বিরোধীরা গেলেও তো তারা একটু অন্যভাবে চিন্তা করবে, সরকারের লিমিটেশনগুলো তারা দেখবে, তারা কিন্তু দেখে না। এবং তখনই ওই রাজনীতিটা আসলে মানুষের কাছে ক্রেডিবিলিটি হারায়, দুই দলের রাজনীতির ক্রেডিবিলিটি হারায়। বাংলাদেশের মানুষের যে রাজনীতির প্রতি যে বিরাগ তৈরি হয়, কখনো কখনো যে এই সুযোগের যে তৃতীয় শক্তি যে সুযোগ দেয়, আমি মাত্র চাচ্ছিলাম আপনার কাছে জানতে যে এই যে একই তাহলে ধারা আগে বলতেন, এটা আগে বলতেন। না মানে একই ধারা থাকার কারণে যে তৃতীয় ব্যক্তি, কারণ হচ্ছে নিশ্চয়ই আপনি খেয়াল করে থাকবেন, আমরা একটি গণমাধ্যমে মানে টেলিভিশনে দেখছিলাম যে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু বলেছেন যে নির্যাতন নয়, সব রাজনৈতিক দলকে রাজনীতি করতে দিতে হবে। এটি বলতে সব রাজনৈতিক দল বলতে আসলে বাকি আছে কি, আর কোন রাজনৈতিক দল বাকি আছে? এটা তো স্পেসিফিকলি কোনো দলকে ইঙ্গিত করা হচ্ছে কিনা এটা অনেকেই আলোচনা করছেন। এটা তো ধরেন যদি আমরা ওনার কথাটা ঠিক যদি আমরা এইভাবেই ধরি আক্ষরিক, তাহলে তো এখন বাইরে আছে কারা, বাইরে আছে আওয়ামী লীগ, মূলত আওয়ামী লীগ এবং তার অংশীদাররা। আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তার বাকিরাও আসলে নানানভাবে তারা আসলে সামনে আসতে পারছে না। এবং বিএনপির এই জায়গাতেও বিএনপির একটা ইন্টারেস্টিং অবস্থান ছিল, কিন্তু আমরা জানি যে 5 আগস্টের পর কিন্তু যখন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রথম প্রস্তাব আসে তখন কিন্তু বিএনপি সরাসরি জিনিসটাকে রাদার বিএনপি এক ধরনের একটা ডিক্লাইনই করেছিল যে না, তারা চায় যে ভোটের মাধ্যমে হোক এবং এরকম হোক, এটা কিন্তু তাদের অবস্থান ছিল। পরে যাই হোক, পরে একটা অন্য পরিস্থিতি তৈরি হলো এবং তখন যে বিরোধী হলো তারপর বিএনপিটাকে সাপোর্ট করেছে, এই হচ্ছে বিএনপির অবস্থান। এবং আসার পরে বিএনপি ওই সরকার যে পরিস্থিতি যে অবস্থান নিয়েছিল সেটাকে বিএনপি তো সংসদেও আসলে ইয়ে করেছে, অনুমোদন করেছে বা বিএনপিটা কন্টিনিউ করেছে। তখন এইটা যদি হয়, এখন বাইরে যারা আছে তার মানে তাদেরকে ইঙ্গিত করে তুমি সেটা চান কিনা। এবং বিএনপির নানান মহল থেকে আসলে সরাসরি না বলে নানা রকম কথা হচ্ছে, তাদের স্থানীয় পর্যায়ে নানা রকম কথা হচ্ছে। বিএনপি কখনো কোনো, কারণ বিএনপি কিন্তু আমরা বিএনপির নানা রকম পজিটিভ নেগেটিভ তো আছেই রাজনৈতিক দলের, কিন্তু বিএনপি তো বাংলাদেশে অন্যান্য যে বিরোধী দল তাদের রাজনীতি করার ক্ষেত্রে আওয়ামী লীগের তুলনায় তার পারফরমেন্স অনেক ভালো। আমি যদি এই দুটো দলকে দেখি, তারা কিন্তু বিরোধী দলকে সবসময়, বা সত্যি যদি বলেন যে আমি 96 থেকে 2001 বা যদি গভর্নমেন্টেরগুলো দেখি, অনেকগুলো জায়গায় কিন্তু বিএনপি অনেক বেশি স্পেস দিয়েছে। এটা কিন্তু ট্রু। এটা কেউ কেউ মনে করে যে বিএনপিও তো আয়রন হ্যান্ডেড না, কিন্তু বিএনপি কিন্তু এই স্পেসটুকু দিয়েছে। এটা আমাদের মানতে তুলনামূলক বিচারে তাদেরও লিমিটেশন আছে, তারাও হুমকি দেয়, তারাও বিরোধীর উপর আক্রমণ করে, এখনও করছে। গতকালও কিছু উদাহরণ পাওয়া যায়, পরশু দিনে পাওয়া যাবে, কিন্তু স্টিল আমরা তো কম্পারেটিভ স্টাডিতে যাবো, আমরা তো আর এঞ্জেল পাবো না। আমার তো এর মধ্যে থেকে কিন্তু এটা আমি মনে করি। এবং আমি যেটা মনে করি যে জায়গাটুকু বিএনপি হয়তো চেয়েছিল যে ভোটের মাধ্যমেই মানে আওয়ামী লীগ বা ওই শক্তি, কারণ তারা তো 5 আগস্ট এক ধরনের পরাজিত হয়েছে, ফলে ভোট হলে এটা অফিসিয়ালি পেত। এখন কিন্তু তাদের একটা বলার স্পেস থেকে যাচ্ছে, বলার যে ওই মানে আওয়ামী লীগ এবং তার এই বলার স্পেসটুকু থাকছে। বিএনপি তো গণতান্ত্রিক দল হিসাবে বিএনপির অনেকাংশেই বিএনপি হয়তো সেটা চান না। এখন অফিসিয়াল অবস্থান হয়েছে কি, অফিসিয়াল অবস্থানটা কিন্তু এটা বিএনপির কোনো অফিসিয়াল অবস্থান না, বিএনপির নেতৃত্বের কথাবার্তা কিন্তু নানান সময় নানান রকম হয়েছে। তো আমাকে যদি বলেন যে এই নির্বাচনের কথা, অবশ্যই আপনি কিন্তু কোনোভাবে বলতে পারবেন না এটা একদম সবাইকে নিয়ে নির্বাচন হয়, সেটা তুমি বলতে পারো না। আপনি যদি বলেন এটা যদি বলেন এটা বলতে পারেন না, কেউ না কেউ ছিল, যে কোনো কারণে হোক, যে কোনো কারণে হোক। যেমন গত 3টা নির্বাচন আওয়ামী লীগ তো অনেক কিছু করেছে, ওই 3টা নির্বাচন তারা হজমও করেছিল, কিন্তু এইটা তো তাতে প্রতিষ্ঠা করা যায় নাই যে নির্বাচন অংশগ্রহণমূলক ছিল যে কোনো কারণে। সো এই জায়গাটুকু হয়তো বিএনপি চাচ্ছে, কিন্তু জিনিসটা খুব ক্লিয়ার না এবং আমার ধারণা বিএনপি কনফিউশনের মধ্যে আছে। আমি যেটা মনে করি বিএনপি নির্বাচনে জয়ে কিন্তু ওই ভোটের একটা অংশ কাজে লেগেছে, এটা ট্রুলি আমরা যদি দেখি। কিন্তু একই সাথে আমরা কিন্তু আবার দেখেছিলাম যে জামাত ইসলামের সাথে জোটে যারা আছেন এনসিপি, সেখানেও কিন্তু অনেক স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগও দিয়েছেন, যার জন্য বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয় যে আওয়ামী লীগের ফিরে আসার পথটি অনেকটা জামাত ইসলামী অথবা মানে বিরোধী দলের বা তাদের জোটের দলগুলোর মধ্য দিয়ে হওয়ার একটি সুযোগ আসলে তৈরি হয়ে যাচ্ছে।